আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন। জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এবং এটিওআই এর যৌথ উদ্যোগে আয়োজিত স্কিল পোর্টাল বাংলাদেশ ফেসবুক পেজের লাইভ ক্লাসে সকলকে জানাচ্ছি স্বাগতম। বিএমইটির স্লোগান হলো মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। দক্ষ কারিগর জনশক্তি সৃষ্টির লক্ষ্যে বিএমইটির অধীনে টিটিসিগুলোতে টেট ভিত্তিক বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে জনশক্তিকে জনসম্পদে পরিণত করা হয়। কারিগরি ট্রেড ভিত্তিক প্লাম্বিং কোর্সের দক্ষতা প্রশিক্ষণ প্রদানের জন্য আমি রাজিয়া সুলতানা খানম, ইনস্ট্রাক্টর, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ট্রেড, বাংলাদেশ কুরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকা, মিরপুর রোড, দারুস-সালাম। আমরা গত ক্লাসে সিপিবিসি পাইপ সম্বন্ধে জেনেছিলাম এবং সিপিবিসি পাইপের জয়েন্ট শিখেছিলাম। আজকের ক্লাস থেকে আমরা যা শিখব, কপার পাইপ সম্বন্ধে বিস্তারিত জানব, কপার পাইপের প্রকারভেদ সম্বন্ধে জানব, কপার পাইপের বিস্তারিত প্যারামিটার সম্বন্ধে জানব, তথ্যসমূহ জানব, কপার পাইপের সুবিধাসমূহ জানব, কপার পাইপের যে অসুবিধাগুলো আছে সে সম্বন্ধে আমরা জানতে পারবো, কপার পাইপ কোথায় ব্যবহার করা হয় সে সম্বন্ধে আমরা বিস্তারিত জানব, কপার পাইপের জয়েন্টিং মেথড অর্থাৎ কপার পাইপের যে জয়েন্ট করার কৌশলগুলি আছে সেই কৌশলগুলি সম্বন্ধে আমরা জানব এবং এই জয়েন্টগুলি করতে আমাদের যে টুলসগুলি প্রয়োজন হয় সে সম্বন্ধে আমরা জানব এবং সর্বোপরি আমরা কপার পাইপ জয়েন করতে পারবো এবং জয়েন করতে শিখব। আমাদের এই বর্তমান করোনা ভাইরাস সংক্রমণের জন্য আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে এবং আমাদেরকে হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে নাক ঢেকে হাঁচি কাশি দিতে হবে এবং সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং ঘন ঘন আমাদের চোখ, মুখ, নাক এগুলোতে হাত দেওয়া যাবে না এবং যারা অসুস্থ হবে, আক্রান্ত হবে তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এবং তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে এবং বাইরে যেতে হলে অবশ্যই আমাদেরকে পিপি ব্যবহার করতে হবে, মাস্ক এবং গ্লোভস অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে এবং আমাদেরকে অবশ্যই সোশ্যাল ডিস্টেন্স, সামাজিক দূরত্বটা মেনটেন করে চলতে হবে। আমাদের যখন ব্যবহারিক কাজ করব তখন আমাদের যে সেফটি রুলস গুলো আছে সেই রুলস গুলি আমাদের মেনে চলতে হবে। আজকের এই কপার পাইপ জয়েন্টে আমাদেরকে যে সমস্ত বিষয়গুলি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলির দিকে আমাদের গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য রাখতে হবে, গুরুত্ব দিতে হবে। যেমন আজকে এই কপার পাইপ জয়েন্টে আমাদের যেমন আগুন ফ্লেম নিয়ে কাজ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এই গ্যাসগুলি কিভাবে সতর্কতা নির্দেশনা আছে সেই সেফটি রুলস গুলো আছে সেগুলি অবলম্বন করতে হবে এবং আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আমাদের নিজেদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম সমূহ যেগুলো আছে, যেমন নিজেকে সমস্ত শরীরকে সুরক্ষার জন্য অ্যাপ্রন, পা সুরক্ষার জন্য সেফটি শু, হাত সুরক্ষার জন্য গ্লোভস এবং চোখ সুরক্ষার জন্য সেফটি গগলস, মাথা সুরক্ষার জন্য সেফটি হেলমেট এবং মাস্ক পরিধান করা, এই ধরনের যে আমাদের ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম পিপি গুলো আছে সেগুলো অবশ্যই এখানে পরিধান করে আমাদের ব্যবহারিক কাজে অংশগ্রহণ করতে হবে। কপার পাইপ সম্বন্ধে আমরা জানতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কপার পাইপ কি। কপার পাইপ বলতে আমরা বুঝি যে কপার পাইপ হচ্ছে যেটা তামাটাই মূলত কপার পাইপের যে তামা থেকে তৈরি যে নল বিশিষ্ট একটি পাইপ বা নলাকার যে উপাদান সেটি হচ্ছে কপার পাইপ। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে কপার বা তামা তৈরি পাইপিং হলো তামা থেকে তৈরি নলের মতো উপাদান। এটি লালচে বাদামি ধাতুর হয়।
লালচে বা বাদামি দেখা যায়। কপারটা হচ্ছে কি, কপারটা লালচে বা বাদামি কালারের হয়। এটা একটা ধাতু যার রাসায়নিক প্রতীক হচ্ছে সিইউ। সিইউ হচ্ছে এটা রাসায়নিক প্রতীক এবং এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 29। তাহলে আমরা কপার পাইপ সম্বন্ধে যদি সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে কি বলতে হয়? কপার পাইপ হলো কপার তামার তৈরি পাইপিং হলো তামা থেকে তৈরি নলের মতো উপাদান। এটি লালচে বাদামি ধাতু যার রাসায়নিক প্রতীক হলো সিইউ এবং এর পারমাণবিক সংখ্যা হলো 29। এটি একটি অবস্থান থেকে অন্য স্থানে এটির যে কপারের যে অবস্থান, এই অবস্থানটা কোথায় হচ্ছে? প্লাম্বিং সিস্টেমের অবস্থান হচ্ছে এক স্থান থেকে পানি অন্য স্থানে সরবরাহ এবং গ্যাস, তেল এগুলি সরবরাহ পরিবহনের কাজে এই কপার পাইপ ব্যবহার করা হয়। কপার পাইপের কপার পাইপের যে প্রকারভেদ সেটা নির্ভর করে কপার পাইপের থিকনেসের উপর ভিত্তি করে এই কপার পাইপের প্রকারভেদটা হয়। এখানে আমরা দুটি কপার পাইপের দেখতে পাচ্ছি। এখানে এটা থিকনেসটা একটু ভারী এবং এখানে থিকনেসটা একটু চিকন। এই থিকনেসের উপর, এই পাইপের থিকনেসের উপর ভিত্তি করে কপার পাইপের যে ক্লাসিফিকেশনটা করা হয় সেটা হচ্ছে সাইজের উপরে এবং থিকনেসের উপর নির্ভর করে কপার পাইপকে মূলত পাইপের যে প্রকৃত ব্যাস সেই আউটসাইড ডায়ামিটার বা নমিনাল সাইজের চেয়ে এটা বড় হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে 1/2 ইঞ্চি কপার পাইপ আউটসাইড ডায়ামিটারে 5-8 ইঞ্চি পাইপ হয়, এটি এই থিকনেসটা হয়। এখন এই থিকনেসের উপর ভিত্তি করে পাইপকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন কে, এল, এম এবং DWV। এই লেটারিং এর মাধ্যমে এই ক্লাসিফিকেশনটা করা হয় কপার পাইপের। এটা পুরুত্বের উপর নির্ভর করে এবং অভ্যন্তরীণ বা বাহ্যিক তরলের চাপ বা যে কোনো অ্যাপ্লিকেশনে ইনস্টলেশন, পরিষেবা, শর্তাদি এবং স্থানীয় যে বিল্ডিং কোড আছে সেই বিল্ডিং কোডের প্রয়োজনীয়তা নির্দেশিত কোড অনুসারে এই শ্রেণী বিভাগটা মেনটেন করা হয়। পাইপের ধরন নির্ধারণ করতে পারে এবং এই যে এখানে যে আমরা ক্যাটাগরি দেখছি পাইপের যে কে, এই টাইপ কেটা হচ্ছে এটি পানি সরবরাহ, অগ্নি সুরক্ষা, তেল এবং এই হ্যাবাক যেটা বলে আমরা HVAC এর নির্মাণ শিল্পের অনেকগুলি অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয় এই কে টাইপ পাইপটা। এবং এল টাইপ পাইপটা কি হচ্ছে? এল টাইপ পাইপটা এটা এই কে টাইপের পাইপের যে এখানে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে তো হয় অভ্যন্তরীণ কাজে এটা ব্যবহার করা হয়। এছাড়া প্লাম্বিং সিস্টেমের যে অভ্যন্তরীণ যে কাজগুলো হয়, হট ওয়াটার, কোল্ড ওয়াটার সিস্টেম, এই জায়গা এই সমস্ত ক্ষেত্রে এই এল টাইপ পাইপটা বেশি ব্যবহার করা হয়। এবং এল টাইপ পাইপটা কে টাইপের চেয়ে পাতলা এবং এটা আবার কে টাইপের চেয়ে পাতলা কিন্তু এম টাইপের চেয়ে আবার ঘন বা মোটা হয়। আর এখন এখানে আমরা বলবো যে এম টাইপ পাইপটা কি? এম টাইপটা হচ্ছে যে কে এবং এল টাইপের চেয়ে পাতলা এবং এখানের এটা তাপ যেখানে আছে তাপ অল্প, যে তাপ সহনীয় এবং নমনীয়, এই দুই রূপেই এটা অনমনীয় এবং নমনীয়। এই এম টাইপ পাইপটা নমনীয় এবং অনমনীয়, যেটা আমরা হচ্ছে ফ্লেক্সিবল বা রিজিড যেটা বলি, এটা ফ্লেক্সিবল হতে পারে অথবা রিজিডও হতে পারে, এই দুই রূপে এটা পাওয়া যায়। এম টাইপ পাইপ সাধারণত গৃহস্থলী পানি সরবরাহ এবং ভ্যাকুয়াম সিস্টেমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত কম দামের জন্য এই এম টাইপের টিউবিংটা আবাসিক কাজের জন্য বেশি উপযোগী, তবে ক্ষেত্র বিশেষে প্লাম্বিং কোড অনুসারে এম টাইপ পাইপ ব্যবহার করার অনুমতি নেই। তবে এটা হচ্ছে কি যে মানে যে প্লাম্বিং সার্ভিসের যে কোড আছে এই কোড অনুসারে কিন্তু আবার সব জায়গায়, যেহেতু এটা তুলনামূলকভাবে সস্তা হলেও সব জায়গায় ব্যবহার করা এটা যথোপযুক্ত হয় না এবং এটা সেটার অনুমতিও নাই। তাই DWV-টা হচ্ছে প্লাম্বিং সিস্টেমের ড্রেন, ভেন্ট এবং পুরাতন আবাসিকে এই DWV সিস্টেম টাইপটা বেশি দেখা যায়। তবে বর্তমানে পিভিসি এবং এই এপিভিসি প্লাস্টিকের যে পাইপগুলো আছে এর মাধ্যমে প্রতিস্থাপিত হয়েছে। এটি মূলত উপরের গ্রাউন্ড অ্যাপ্লিকেশনের জন্যই বেশি উপযুক্ত হয় এবং কম চাপ সহনীয় এবং রেটিং এর প্রতি বর্গ ইঞ্চিতে এটা পিএসএল হিসেবে যদি বলি 10 থেকে 15 পাউন্ডের বেশি সহনীয় হয় না। বেশিরভাগ পৌর পানি সরবরাহ ব্যবস্থায় পানির চাপের চেয়ে অনেক কম, সেক্ষেত্রে DWV
টাইপের পাইপটা ব্যবহার করা হয়। তবে এটা সাধারণত এম টাইপের চেয়ে আলাদা করার জন্য এই হলুদ কালারের চিহ্নিত করা থাকে। এখানে যে এম টাইপ পাইপটা আছে এই পাইপটা থেকে এই DWVটা আইডেন্টিফাই করার জন্য এখানে হলুদ কালারের চিহ্নিত করা থাকে। এই পাইপগুলোর যে প্লাম্বিং এর যে কপার পাইপ যে সাধারণ যে সাইজগুলো আছে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেই। এখানে আমরা পাইপগুলো আলোচনা করে আসছি। পাইপের যে টাইপ, এই টাইপগুলি হচ্ছে কে, এল, এম এবং DWM। এই যে ক্যাটাগরি আছে এর মধ্যে কে টাইপ, এল টাইপ এবং এম টাইপটাই বেশি ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে এই কপার পাইপগুলোর মধ্যে বাইরের ব্যাস মিলিমিটারে বা পরিমাপ করা হয় এবং এখানে 15 মিলিমিটার থেকে 22 মিলিমিটার পর্যন্ত হয় এবং আর এটা হচ্ছে যে সাধারণ সাইজ। এবং আদার যে সাইজগুলি ইনক্লুড আছে সেখানে 18 mm, 28 mm, 35 mm, 42 mm এবং 55 mm, 66.7 mm এবং 76.1 mm এবং 108 mm আউটসাইড ডায়ামিটারের হয়। এছাড়াও আমরা এখানে যে আমাদের নমিনাল সাইজ আছে 1/4, এটার আউটসাইড ডায়ামিটারে হচ্ছে 38, 9.5 এবং কে টাইপের ক্ষেত্রে এটা হচ্ছে 0.305 এবং এটা এল টাইপের ক্ষেত্রে হচ্ছে 0.315 এবং এই ধরনের যে সাধারণ যে কিছু কমন প্রচলিত যে সাইজগুলো আছে সেইগুলো সাইজগুলো আমরা এই চার্টের মাধ্যমে এক নজর দেখে নিই। কপার পাইপের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলি আমরা একটু আলোচনা করে নেই। কপার পাইপ বর্তমানের প্লাম্বিং সিস্টেমের এবং এটা প্রাচীন প্রথম থেকেও এটা ব্যবহার হয়ে আসছে। তবে বর্তমানে যে সুবিধাগুলি আমরা কপার পাইপ ব্যবহারে পাই সেগুলো হচ্ছে এটা শক্তিশালী, দীর্ঘস্থায়ী। কপার পাইপ সমস্ত ধরনের আবাসিক এবং বাণিজ্যিক ভবনে গরম ও ঠান্ডা পানি সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এটা হচ্ছে ফর্মেবল, এটা সহজেই বিভিন্ন আকৃতি প্রদান করা যায়, এটাকে বিভিন্ন ফর্ম বা শেপ দেওয়া যায় এবং সহজে বাঁকানো এবং যে কোনো আকৃতিতে গঠন করা যায়। এই জয়েন্টগুলি সহজেই প্রয়োজনে পরিবর্তন করা যায় এবং এই যে জয়েন্টিং মেথড, এটা ইজি এটা জয়েন্টিং মেথডটা ইজি জয়েন্ট করা যায় এবং এর ফলে এটা প্রয়োজন অনুযায়ী যে সব জায়গায় এটা ব্যবহার করা যায়। এই প্রক্রিয়াতে সহজেই জয়েন করা যায় এবং আধুনিক প্রকল্পে প্রাচীর এবং স্লিং এর কম জায়গার প্রয়োজন হয়। এটা যেহেতু থিকনেস এবং এটার যে সাইজটা আছে কম হওয়ার কারণে যে ভিতরে যে সেটিংস করার পরে যে ইন্টারনাল পরিসর এটা বেশি পাওয়া যাওয়ার কারণে এটা সিলিং এবং ওয়ালের এটা বেশি জায়গা পাওয়া যায় এবং মেরামত এবং প্রতিস্থাপন যে প্রক্রিয়াটা এটা সহজেই জয়েন করা যায়। যেহেতু এটা দীর্ঘস্থায়ী, জয়েন্টিং মেথড সহজ এবং এটা বেশি স্থায়ী হওয়ার কারণে কপার পাইপ হ্যান্ডেলিংটা সহজ, গঠন সহজ, স্থাপন এবং সময় উপাদান কম লাগে এবং সামগ্রিক কাজে এটা ভবিষ্যতে স্থায়িত্বের ভিত্তিতে কপার পাইপ সাশ্রয়ী হয়। কপার পাইপ দীর্ঘমেয়াদী এবং কর্মক্ষমতা সম্পন্ন হওয়ার জন্য এটা ইকোনমিক্যাল হয়। এই কপার পাইপটা 100%ই এটা রিসাইকেবল, এটা রিসাইকেল করা যায়। কপার পাইপের নিজের কোনো অ্যালয় বা পুনর্ব্যবহারের যোগ্য এটা গুণমানের কোনো যে উপাদান অ্যালয় যেটা আছে কপার পাইপের যে উপাদানগুলো আছে এইগুলোর গুণগত মানের কোনো পরিবর্তন বা শেষ হয়ে যায় না বিধায় এটা 100% রিসাইকেবল হয়, রিসাইকেল করা যায় এবং এটা রিসাইকেল করে এটা আবার কাজে লাগানো যায়। এটা লং লাস্টিং, এতটুকু আলোচনা আমরা যতটুকু বুঝতে পারছি যেহেতু কপার পাইপের 100 থেকে 80 থেকে 100 বছর পর্যন্ত এটা স্থায়ী হয় এবং এই পাইপ কর্ষণ রোধক হয়, স্কেলিং বা উচ্চ যান্ত্রিক শক্তি বা উচ্চ তাপমাত্রা প্রতিরোধের জন্য এটা অবক্ষয়ের প্রতিরোধ করতে পারে এবং এটার অবক্ষয় ক্ষমতা রয়েছে এবং এটি উচ্চ তাপ সহ্য করতে পারে এবং এটি আল্ট্রাভায়োলেট যে রে আছে, আল্ট্রাভায়োলেট সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে আছে এটা প্রতিরোধ করতে পারে। ফলে কপার পাইপ সমস্যা মুক্ত এবং দীর্ঘস্থায়ী সার্ভিসে কার্যকরী হয়। কপার পাইপ নিরাপদ
কপার পাইপে বিষাক্ত গ্যাসে জ্বলে না বা পচে যায় না, এবং এটাতে এটি মেঝে বা দেয়ালে সিলিং এর মধ্যে আগুন বহন করবে না, এবং কপার পাইপের যে ছত্রাক জন্মাতে পারে না, এবং এটার মধ্যে যে ব্যাকটেরিয়াম থেকে মুক্ত থাকে। কপার পাইপের উপাদান ব্যাকটেরিয়াস্টিক ও হয় এটি ব্যাকটেরিয়া বা অন্যান্য অণুজীবের বৃদ্ধি স্বাভাবিকভাবেই বাধা দেয়, এবং এটি ছিদ্রহীন বিধায় এটি বাহ্যিক দূষণকারীদের থেকেও এটা প্রতিরোধ তৈরি করতে পারে, এবং এটি সীসাজনিত ঝুঁকিও হ্রাস করে। তার জন্য এই কপার পাইপ ব্যবহার করাটা আমাদের জন্য নিরাপদ হয়। এবং এই কপার পাইপটা হালকা, অন্যান্য পাইপের তুলনায় একদম ওজনে হালকা হয়। একই অভ্যন্তরীণ ব্যাসের থ্রেড পাইপের তুলনায় কপার পাইপ বা টিউবগুলি ওজনে হালকা হয় এবং ভারী সরঞ্জামের প্রয়োজন হয় না। এর অর্থ হলো তামা পরিবহনের জন্য কম ব্যয় করে এবং আরো সহজে পরিচালনা করে, এবং ইনস্টলেশন করতে হয়ে গেলে এটা ইনস্টলেশন যদি এটা হয়ে যায় সেক্ষেত্রে এটা কম জায়গা নেয়, এবং এটার পরিবহনের সময়টা বেশ হালকা, তার জন্য পরিবহন কষ্টটা কম হয় এবং সহজে এটা পরিবহন করা যায়। এই সুবিধাগুলি আমরা এই কপার পাইপ ব্যবহার করলে আমরা এই ধরনের সুবিধাগুলি পেয়ে থাকি। এই কপার পাইপ ব্যবহারের কিছু অসুবিধাও আছে, যেমন যে এটা কপার যে পানির যে অ্যাসিডিটিটা আছে এটা একটা সমস্যা সৃষ্টি করে, এবং এটা যেখানে অতি উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় সেখানে একটু সমস্যা হয়। কপার পাইপ গুলি পানির অ্যাসিডিটি থেকে সমস্যা দেখা দেয়, এবং পানির তাপমাত্রা যদি 180 ডিগ্রির উপরে হয় তাহলে এই কপার পাইপটা ফেল করতে পারে। এটা উচ্চ তাপমাত্রা এটা একটা সমস্যার কারণ থাকতে পারে, সমস্যা দেখা দেয়, এবং এটার মেরামত বা রিপেয়ারিং রিপ্লেসমেন্টের খরচটা একটু বেশি হয়। এবং এই কপার পাইপের একটা ধাতব টেস্ট, মেটালিক টেস্ট যেটা আমরা বলি, কপার পাইপে অনেক সময় এই মেটালিক টেস্টটার জন্য এটা একটা সমস্যার কারণ হয়, এবং এই কর্ষণের অনেক সময় এটা দীর্ঘস্থায়ী ব্যবহারের ফলে এতে কর্ষণ দেখা দিতে পারে, এবং ঘর্ষণ হয়ে এটা লিক সৃষ্টি হয়, এবং এটাতে যে অক্সিডাইজেশন আছে অক্সিডাইজেশনের ফলে এখানে যে এটার স্থায়িত্বতা একটু হ্রাস পেতে পারে। তাহলে আমরা এই কপার পাইপের কিছু অসুবিধাগুলিও জেনে নিলাম, এবং আমরা এখন জানবো কপার পাইপের ব্যবহার। কপার পাইপটা আমাদের কি ব্যবহার, কখন থেকে আমরা ব্যবহার করি এবং কোথায় কোথায় ব্যবহার করি সেই সম্বন্ধে আমরা একটু জানবো। কপার পাইপের মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পানি সরবরাহের জন্য সর্বাধিক ব্যবহৃত উপকরণগুলির মধ্যে কপার পাইপ অন্যতম। ম্যাটেরিয়ালসের অনুযায়ী কপার পাইপ টেকসই এবং পূর্ণ ব্যবহারযোগ্য, যার অর্থ পানি সরবরাহের পাইপগুলির জন্য কপারের ব্যবহার কপার হ্রাস করবে, হ্রাস করবে না, এবং এটা পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব ফেলে না। এবং কপার পাইপ মূলত নির্মাণ শিল্পে পানি সরবরাহ, হ্যাভেক হিটিং, কুলিং, এসি এবং রেফ্রিজারেটরের সিস্টেমে ব্যবহার করা হয়। হাসপাতালের অক্সিজেন সরবরাহে কপার পাইপের ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস সরবরাহে কপার পাইপ ব্যবহার করা হয়। সোলার হিটিং সিস্টেমে কপার পাইপ ব্যবহার করা হয়। ফায়ার স্প্রিংকেল সিস্টেমে কপার পাইপ ব্যবহার করা হয়, এবং যেখানে তাপমাত্রা প্রয়োগের ক্ষেত্রে কপার পাইপ ব্যবহার করা হয়। কপারের সীসামুক্ত হওয়ার জন্য এটি ব্যবহার স্বাস্থ্যসম্মত, এবং কপার রাসায়নিক এবং যান্ত্রিক কর্ষণ থেকে মুক্ত, যার ফলে 50 থেকে 70 বছর কপার পাইপ সহজেই ব্যবহার করা যায়, এবং এটি স্থায়িত্ব বজায় রাখে। কপার পাইপ জয়েন্ট করার বেশ কতগুলি প্রক্রিয়া আছে, তার মধ্যে আছে শোল্ডার জয়েন্টস, বেস জয়েন্টস, ফ্ল্যাট জয়েন্টস, রোল গ্রুপ জয়েন্টস এবং প্রেস এবং পুশ কানেক্ট জয়েন্ট। শোল্ডার জয়েন্ট এর মধ্যে শোল্ডার জয়েন্টটা হচ্ছে যে দুটি টর্চ, এই শোল্ডার জয়েন্টটা আমরা বিস্তারিত জানবো, তারপর আমি এখানে একটু ব্যাখ্যা করে যাচ্ছি। শোল্ডার জয়েন্টটার জন্য টর্চ বা শিখা বা ফ্ল্যাক্স ব্যবহার করা হয়, এবং কপারটা সোল্ডারিং করা হয়। এই প্রক্রিয়াটি কপার সোয়েটিং হিসেবেও পরিচিত। এই প্রক্রিয়াটি সঠিকভাবে করার জন্য প্রশিক্ষণ এবং অনুশীলনের প্রয়োজন হয়। যেখানে অল্প সময়ে অনেকগুলি সংযোগ করা প্রয়োজন সেখানে এই সোল্ডারিং জয়েন্টটা করা হয়। আর ব্রেস জয়েন্টটাও অনেকটা সোল্ডারিং জয়েন্টের মতনই, যেখানে একটি ধাতব যোগানের প্রক্রিয়া
যেখানে 2টি বা ততোধিক কপার পাইপ গোলে মিশ্রিত করে একটি ফিলার ধাতু মিশ্রিত করে প্রবাহিত করা হয় এবং ফিলার উপাদানটি সংলগ্ন ধাতুটির চেয়ে কম গলনাঙ্ক হয়ে থাকে। ব্রেজিং বা সোল্ডারিং এর মধ্যে 2টি পার্থক্য হলো ফিলার ধাতুটি গলানোর জন্য প্রয়োজনীয় তাপমাত্রা। এই সোল্ডারিং এবং ব্রেজিং এর যে তাপমাত্রার ব্যাপারটা আছে, এই তাপমাত্রার এখানে পার্থক্য। সোল্ডারিং এর যে তাপমাত্রার প্রয়োজন হয়, ব্রেজিং এর তার চেয়ে তুলনামূলকভাবে কম তাপমাত্রার প্রয়োজন হয়। আর ফ্লারেড জয়েন্টের ক্ষেত্রে ফ্লেয়ার ফিটিং আছে, এটা আলাদা ধরনের। ফ্লায়ার জয়েন্ট যখন করা হয় তখন এই ফ্লায়ার জয়েন্টের জন্য ফ্লায়ার ফিটিংগুলি ব্যবহার করা হয়। এই ফিটিংগুলি এক ধরনের কম্প্রেশন ফিটিং, যা ধাতব পাইপগুলির সাথে ব্যবহার করা হয় এবং টিউব ফ্লারিং এর এক ধরনের ফ্লারিং অপারেশন হিসেবে বিবেচিত হয় এবং এটি সাধারণত একটি ঠান্ডা কাজ করার পদ্ধতি, অর্থাৎ এখানে কোনো তাপের প্রয়োজন হয় না। যে ফ্লারিং সিস্টেমটা আছে, ফ্লারিং জয়েন্ট আছে, এই পদ্ধতিতে কোনো তাপের বা ফ্লেমের প্রয়োজন হয় না। এখন এই রুল গ্রুপ জয়েন্টস এর ক্ষেত্রে দেখা যায় যে এই জয়েন্ট প্রক্রিয়াটি যে রুল গ্রুপ জয়েন্ট আছে, এই প্রক্রিয়াটি কপার পাইপের ক্ষেত্রে পাইপ ফিটার এবং স্প্রিংকেল সিস্টেমের যে কন্ট্রাক্টরদের কাছে বেশি জনপ্রিয় এবং পছন্দনীয় পদ্ধতি। এই প্রক্রিয়ায় 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত আকারের কপার টিউবের জন্য বেশি কার্যকরী হয় এবং এই প্রেস এবং পুশ কানেকশন যে জয়েন্ট আছে, এই প্রেস এবং পুশ কানেকশনটা বর্তমানে খুব জনপ্রিয়। এটার একটু কস্টিংটা বেশি হওয়া সত্ত্বেও এটা সহজেই প্রেস এবং পুশ করে সহজেই এটা জয়েন করা যায়, যার জন্য এটা আজকালকার প্লাম্বারদের কাছে জনপ্রিয়। এই পুশ এবং প্রেস জয়েন্টের ক্ষেত্রে কানে 2টি পাইপের ক্ষেত্রে প্রেস কানেক্টর সংযুক্ত দ্রুত এবং অর্থনৈতিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি সোল্ডারিং এবং ব্রেজিং এর বিপরীতে তাপ বা খোলা বা শিখার প্রয়োজন হয় না। এটা 1950 সালের দশক থেকেই 1950 দশকের শেষের দিক থেকেই প্রেস কানেক্ট জয়েন্টিংটা পদ্ধতিটা বা প্রেস ফিট নামেও পরিচিত এবং এটা সফলভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটা বর্তমানেও ব্যবহার অব্যাহত আছে। প্রেস সংযোগের মতো পুশ কানেক্ট দ্রুত, অর্থনৈতিক এবং এছাড়াও এক্ষেত্রেও কোনো ফ্লেম বা তাপের প্রয়োজন হয় না। পুশ কানেকশনেও ইলেকট্রোমেটিক গ্যাসকেট বা সিল ব্যবহার করা প্রয়োজন হয়। এই পদ্ধতিগুলির মাধ্যমে সাধারণত প্লাম্বিং সিস্টেমে কপার পাইপ যেখানে জয়েন্টিং করা প্রয়োজন হয়, এই জয়েন্টিং মেথডগুলি অবলম্বন করা হয় ক্ষেত্র বিশেষে প্রয়োজন অনুযায়ী। এবং এটা যে পাইপের যে ক্যাটাগরি বলা হয়েছে, যে পাইপের যে টাইপ, সেই টাইপের উপর ডিপেন্ড করে, সাইজের উপর ডিপেন্ড করে এই পদ্ধতিগুলি নির্বাচন করতে হয়। কপার পাইপ জয়েন্টের জন্য আমাদের যে টুলস এবং ম্যাটেরিয়ালসগুলি প্রয়োজন হয় সেগুলি আমরা একটু দেখে নেই। এখানে যে টর্চ, এই টর্চ ফ্লেম দেওয়ার জন্য বা অগ্নিশিখার জন্য এই টর্চটা ব্যবহার করা হয়। এই টর্চটা দুইটা ক্যাটাগরি ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্রপেন এবং আরেকটা হচ্ছে এমপিএম। এমপিএম এটা হচ্ছে যে MAPP, এটা বলা যায় এমপিএম বলা বা অথবা MAPP গ্যাস। এটা নীল কালারের হয়, এটা নীল কালার হয়, এটা হিট বেশি হয়, এটা প্রোপেনের চেয়ে হিট বেশি হয় এবং প্রোপেনটা হলুদ কালারের শনাক্ত করার জন্য MAPP গ্যাসটা নীল কালারের থাকে এবং বাইরের যে ইয়েটা আর প্রোপেন গ্যাসটা থাকে হলুদ কালারের। প্রোপেনের চেয়ে MAPP-তে হিটটা বেশি হয় এবং এখানে যে এই ব্রাশ দেখা যাচ্ছে, এটা সোল্ডারিং ফিটিং, সোল্ডারিং করার সময় বা কপার পাইপ জয়েন্টিং করার সময় এই ফিটিংস এবং পাইপকে পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। এখানে টিউব কাটার বা কপার পাইপ কাটার ব্যবহার করা হয়। কাটার বিভিন্ন ধরনের আছে, আমরা এখানে একটা কাটারের চিত্র একটা পরিচিত করাচ্ছি। এবং এখানে যে কপার পাইপ পরিষ্কার করার সময় বোরিং টুলস প্রয়োজন হয়, এটা একটি বোরিং টুলস এবং স্যান্ড ক্লথ প্রয়োজন হয় এবং স্যান্ড ক্লথ এবং এমনিতে নর্মাল ক্লথ প্রয়োজন হয় এটা পরিষ্কার করার জন্য। পরিমাপ নেওয়ার জন্য মেজারিং ট্যাপ প্রয়োজন হয় এবং সর্বোপরি কপার জয়েন্ট করার জন্য কপার ফিটিংস এবং কপার পাইপ প্রয়োজন হয়, সোল্ডার প্রয়োজন হয়, ফাইলিং এর প্রয়োজন হয় এবং রিমারের প্রয়োজন হয়। এখানে যে রিমারটা দেখা যাচ্ছে এটা ইনসাইড এবং আউটসাইড। এই রিমারটার মাধ্যমে ইনসাইড ট্রিমিংও করা যায় আবার আউটসাইড ট্রিমিংও করা যায় এবং এই স্টিকার এটা ব্যবহার করা হয় এই টর্চ অপারেট করার জন্য এবং এই ফ্ল্যাক্স কপার জয়েন্টে এই ফ্ল্যাক্স ব্যবহার করা হয়।
ফ্লাইট জয়েন্ট আমরা যে চিত্রের মাধ্যমে ফ্লাইট আলোচনা করে এসেছি, এখন এই ফ্লাইট জয়েন্টের চিত্রের মাধ্যমে আমরা দেখে নেই। এখানে এই কপার পাইপের সাথে ফ্লাইট ফিটিংস আছে, এটা সেট করে আমরা অ্যাসেম্বল করছি এবং এটা একটা কপার পাইপের সাথে এই ফ্লাইট ফিটিংটা জয়েন করা হয়েছে এবং এইখানে এই যে ফ্লাইং করার সময় এখানে টিউবটাকে রিমিং করে নেওয়া হয় এবং পরিষ্কার করে নেওয়া হয় এবং এই টিউবিং ফ্লাইং কোণ আছে, এই কোণের মাধ্যমে এটা আমরা জয়েন্টিং মেথডটা দেখে নিচ্ছি এবং একটি কমপ্লিট একটা ফ্লাইট টিউব এর প্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এখানে রুল গ্রুপ জয়েন্টস আমরা কিছু চিত্রের মাধ্যমে দেখে নিই। এখানে যখনই আমরা এই জয়েন্টগুলি করতে যাব তখনই আমাদের এই কপার পাইপের যে প্রান্ত আছে, এই কপার পাইপের প্রান্ত এবং ফিটিংস গুলো জয়েন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং এখানে যে গ্রুপ করার প্রান্তটা আছে এই প্রান্তটা ঠিক করে নিতে হবে এবং এই ক্লাম্প বা গ্যাসকেটের সাহায্যে আমাদেরকে অ্যাসেম্বল করতে হবে এবং এখানে আমাদের যে লুব্রিকেন্ট গ্যাসকেটের আছে এখানে লুব্রিকেশন করে নিতে হবে এবং এই গ্যাসকেটের ফিটিং এর যে কতগুলি ফিটিংস গ্যাসকেট এই গ্রুপ জয়েন করতে গেলে আমাদের কি ধরনের ফিটিংস গ্যাসকেট এবং সরঞ্জামের আগে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি এবং এই যে সারফেসটা আমরা একটু দেখে নিচ্ছি, ভিতরের যে সারফেস সেটা আমরা পর্যবেক্ষণ করে নিচ্ছি এবং একটি এই গ্রুপ জয়েন্টের মাধ্যমে আমাদের অ্যাসেম্বল হয়ে গেলে জয়েন্টটি দেখতে কেমন হয় সেটা আমরা দেখে নিচ্ছি এবং এটাকে আমাদের যে টাইট দেওয়ার প্রক্রিয়াটি ক্লাম্পেরটি টাইট দিয়ে আমরা জয়েন্টটি দৃঢ়তা করার জন্য আমরা টাইট দিয়ে নিচ্ছি, পদ্ধতিটি দেখে নিচ্ছি এবং আমরা এই যে একটা জয়েন্টটা কমপ্লিট হয়ে গেল, ফাইনাল স্টেজে জয়েন্টটা কিরকম হয় সেটা দেখে নিচ্ছি এবং এখন আমরা জানবো প্রেস কানেকশন জয়েন্ট বা এই যে বর্তমানে সহজে করা যায় প্রেস এবং পুশ কানেকশনটা আমরা দেখে নেব। এখানে যে একটা গ্যাসকেট আমরা প্রেস কানেক্টের জন্য একটা গ্যাসকেট আছে, সেই যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছি এবং আমাদের এই প্রেস কানেকশনের জন্য কিছু টুলস দেখা যাচ্ছে, টুলসগুলো আমরা দেখে নিচ্ছি এবং এইখানে যে জয়েন্টের কিছু ফিটিংস আছে, বাল্ব আছে, সেই বাল্বগুলোর চিত্র আমরা দেখে নিচ্ছি এবং পরিচিত হয়ে নিচ্ছি এবং এই প্রত্যেকটা মেথডই কিন্তু আমাদের যে কপার পাইপ আছে এই কপার পাইপের প্রান্তগুলি কিন্তু আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে। সেই প্রস্তুত করার জন্য এই টিউবগুলো আমরা দেখে নিচ্ছি এবং একটা এই প্রেস কানেকশনের জয়েন্ট করার পরে যে অবস্থা হয় পাইপ এবং ফিটিংসের সেটা আমরা দেখে নিচ্ছি। পুশ কানেকশনের কিছু দেখে নিচ্ছি। পুশ কানেকশন এবং প্রেস কানেকশনটা দুটো মূলত একই ধরনের, চাপ দিয়ে এবং আমরা প্রেস এবং পুশ, ধাক্কা এবং চাপ, কথাটা আমরা পরিচিত, প্রেস এবং পুশ মূলত এইভাবেই ফাংশনটা হয় এই জয়েন্টগুলি করার সময়। আমরা এই পুশ কানেকশনে কিছু ফিটিংস এবং সরঞ্জামের দিক টুলস এবং যে টুলসগুলি ব্যবহার করা হয় সেগুলি একটু দেখে নিচ্ছি এবং এটা যখন আমরা পুশ কানেকশন বা প্রেস কানেকশন করব তখন আমাদের এই যে পাইপের প্রান্ত এবং যে ফিটিংসের যে প্রান্ত এটা একদম স্ট্রেট হরিজন্টালি স্ট্রেট রেখে অথবা যদি ভার্টিক্যালি আমরা স্পেস করি তাহলে ভার্টিক্যালি স্ট্রেট রেখে আমাদেরকে সমানভাবে হাতটাকে রেখে সমান্তরাল রেখে এটাকে জয়েন্টিং সিস্টেমটা করতে হয় এবং এই পুশ কানেকশনটা জয়েন্ট করার পরে আমরা একটা পুশ কানেকশন ফিটিং এবং কপার পাইপটা দেখতে পাচ্ছি। এখন আমরা বিস্তারিত আলোচনা করব সোল্ডারিং জয়েন্ট। সোল্ডারিং জয়েন্টটা আমাদের কার্যক্ষেত্রে যখন বেশি পরিমাণের সোল্ডারিং বা বেশি পরিমাণে লার্জ স্কেলের কপার পাইপের কাজ হয় সেখানে সোল্ডারিং জয়েন্টের মেথডটা অবলম্বন করলে বেশি সুবিধা হয়। এই সোল্ডারিং জয়েন্ট করার সময় আমাদের কতগুলি ধাপ অবলম্বন করতে হয়। প্রথমেই আমাদেরকে তিনটি, আমরা যদি জেনারেলি বলি যে তিনটি ধাপ অবলম্বন করতে হবে। স্টেপ 1, প্রথম ধাপে হচ্ছে এটাকে প্রিপারেশন করতে হবে। এই জয়েন্ট মেথড করার সময় আমাদেরকে পাইপ এবং ফিটিংসগুলির প্রিপারেশন করতে হবে। দ্বিতীয় ধাপে আমরা সোল্ডারিং করব এবং তৃতীয় ধাপে আমরা এটা ফাইনালাইজিং বা চূড়ান্ত স্টেপটা হয়। তো
তো ওভারঅল এই 3টা স্টেপের মধ্যে আমাদের যে কাজগুলি করতে হবে সেগুলো আমরা একটু দেখে নিই। আমাদেরকে পরিমাপ নিতে হবে, মেজারিং করতে হবে, প্রয়োজন অনুযায়ী আমাদেরকে পাইপটি কাটতে হবে এবং রিমিং বা পরিষ্কার করতে হবে টিউব এবং ফিটিংস, এবং আমাদেরকে ফ্ল্যাক্স অ্যাপ্লাই করতে হবে, অ্যাসেম্বল করতে হবে, হিট দিতে হবে টর্চের সাহায্যে, এবং সোল্ডার অ্যাপ্লাই করতে হবে, এবং এই সোল্ডারিং করার পরে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছু সময় দিতে হবে, এবং তৎক্ষণাৎই এটাকে ক্লিনিং করতে হবে, এবং এটাতে কোনো লিক আছে কিনা এবং এটার কাজটা সঠিকভাবে হয়েছে কিনা সেই টেস্টিংটা করতে হবে। প্রথমে আমাদের প্রয়োজন অনুযায়ী কপার পাইপ মেজারিং করে নিতে হবে। মেজারিং করে মেজারিং টুলস, মেজারিং ট্যাপের মাধ্যমে মাপ নিয়ে আমাদেরকে মেজারিং করার পরে পেন্সিল দিয়ে চিহ্নিত করে নিতে হবে, এবং এখানে যে এই ফিটিংস আছে এই ফিটিংসটা কতটুকু ভিতরে যাবে এবং এই ফ্ল্যাক্স যে আছে সেটা কতটুকু লাগানো হবে এবং এটা কতটুকু সোল্ডারিং করা হবে, এগুলি আমরা মেজারিং এর মাধ্যমে করে নিতে হবে সঠিকভাবে। এরপর আমাদের এই পাইপ মেজারিং প্রয়োজন অনুযায়ী কেটে নিতে হবে কিসের সাহায্যে? টিউব কাটারের সাহায্যে। এই টিউব কাটার করার সময় আমাদেরকে এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, যখন একটু লুজ হবে তখন আবার এই হ্যান্ডেলটাকে ঘুরে একটু টাইট দিতে হবে, আবার এটাকে ক্লকওয়াইজ ঘোরাতে হবে, আবার যখন একটু লুজ হয়ে যাবে তখন আবার এই হ্যান্ডেলটাকে একটু টাইট দিতে হবে। এইভাবে আমাদেরকে এই কাটিং টুলসটার মাধ্যমে এই কপার পাইপটা কাটতে হবে। এবং কপার পাইপটা কাটার পরে আমাদের যে এই ফাইলিং আছে, ব্রাশ আছে এবং স্যান্ড ক্লথ আছে, এর মাধ্যমে আমাদের এই কপার পাইপের প্রান্তগুলা এবং এই ফিটিংসের যে প্রান্ত এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এবং এখানে আমরা বোরিং টুলস এবং রিমার যে আছে রিমারের মাধ্যমে রিমিং করে নেব। এবং এই যে এখানে আমাদের যে ভিতরে যে স্ক্রাবস বা চিপস থাকে সেগুলো আমরা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। এবং এই যে বোরিং টুলসের মাধ্যমে আমরা এটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, এবং স্যান্ড ক্লথের মাধ্যমে আমরা এখানে ঘষে এটাকে পরিষ্কার করে নেব। এবং এটা অ্যাবজর্ব প্যাড আছে, যে অ্যাবজর্ব প্যাডের মাধ্যমে আমাদের এই প্রান্তে যেখানে আমরা ফ্ল্যাক্স দিব বা সোল্ডারিং করব সেই প্রান্তটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এবং ব্রাশের সাহায্যে ফিটিংসের ভিতরে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবং এই যে ফ্ল্যাক্স আছে আমরা যে মেজারিং করে নিয়ে আসছিলাম যে কতটুকু আমাদের ফ্ল্যাক্স দিতে হবে, এই ফ্ল্যাক্সে ব্রাশের সাহায্যে আমরা এই টিউবে ফ্ল্যাক্স করে নিচ্ছি, ফ্ল্যাক্সিং করে নিচ্ছি। এবং এই যে ফিটিংস আছে এই ফিটিংসও পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা এখানে ফ্ল্যাক্সিং করে নিচ্ছি। এখন আমরা এই টিউব ফিটিংস এবং পাইপের সাথে অ্যাসেম্বলি মানে দেখে নিচ্ছি, এবং এটার যে অ্যাক্সেস যে ফ্ল্যাক্স গুলি ছিল সেগুলো আমরা একটা কাপড়ের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি। এবং আমরা এখন আমরা সোল্ডারিং করব। সোল্ডারিং করার জন্য আমাদেরকে এই টিউবটাকে একটু প্রিহিটিং করে নিতে হবে টিউবটাকে। এই প্রিহিটিং করে নেওয়া হচ্ছে টর্চের মাধ্যমে, এবং এইখানে আমরা ফিটিংসটাকেও একটু প্রিহিটিং করে নিচ্ছি। এখন আমরা এই সোল্ডারিং রডের সাহায্যে আমরা এখানে সোল্ডারিং করব এই সোল্ডারিং আয়রনের সাহায্যে, এবং এই টর্চের সুইচের মাধ্যমে আমরা সোল্ডারিং করছি। এখানে লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে যে এই সোল্ডারিং আয়রন করার সময় লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে যে দুইটি পাইপ সোল্ডারিং করার সময় সংযোগ স্থলে হিট দিতে হবে, এবং অন্যথায় এটা লিক হওয়ার সম্ভাবনা থাকে। এবং এখানে আমাদের একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই যে সোল্ডারিং রডটা আছে আমরা কতটুকু পর্যন্ত এই সোল্ডারিং রডটাকে এখানে গলাবো, এটার একটা মেজারমেন্ট হচ্ছে যে যদি আমাদের এই পাইপটা যদি 1/2 ইঞ্চি হয় তাহলে এই সোল্ডারিং রডটাকে 1/2 ইঞ্চি পর্যন্ত দিতে হবে, এবং আমাদের যদি এই পাইপটা যদি 3/4 ইঞ্চ হয় তাহলে এই সোল্ডারিং রডটাও আমাদেরকে এই 3/4 ইঞ্চি পর্যন্ত এখানে সোল্ডারিং রডটাকে গলায় দিতে হবে। এবং এই সোল্ডারিং যে হিট করার সময় আমাদেরকে এটা যেন সম হিট পড়ে, মানে বেশি হিট হয়ে যেন না যায় আবার যেন কম হিট না হয় সেই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। এবং হিট করার পরে একটু সময় দিতে হবে একটু ঠান্ডা হওয়ার জন্য, এবং ঠান্ডা হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের যে এখানে যে এক্সট্রা যে এই জয়েন্টের মধ্যে যে এক্সট্রা যে ফ্ল্যাক্স গুলি ছিল, তারপর এক্সট্রা যে সোল্ডারিং গুলি ছিল সেটাকে কাপড়ের সাহায্যে চাপ দিয়ে
মুছে দিতে হবে। অন্যথায় দেখা যাবে যে এটা যদি অ্যাব্রোখাব্রো ভাবে অমসৃণ ভাবে যদি সোল্ডারিংটা যদি লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু এইখানে ফিটিং এবং পাইপের মধ্যে এই জায়গাটাতে জয়েন্টের লিক দেখা দেবে। কিন্তু যদি আমরা এই কাপড়ের সাহায্যে যদি মসৃণ ভাবে মুছে ফেলি, তাহলে এখানে আর এই ফিটিংস এবং পাইপের মধ্যে জয়েন্টের মধ্যে কোনো লিক হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে আমাদের এইখানে আমাদের এই কাজটি করার সময় কি সাবধানতা অবলম্বন করতে হবে? যেহেতু আমরা এখানে হিট নিয়ে কাজ করব, অবশ্যই আমাদেরকে হ্যান্ড গ্লাভস পরতে হবে এবং সেফটি গগলস যেটা আছে সেটা অবশ্যই পরিধান করতে হবে। এবং যেহেতু এখানে আগুনের কাজ হবে, ফ্লেম থাকবে, সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার রেডি থাকতে হবে। যখন কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হলে আমরা যেন সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুনটা নিভিয়ে ফেলতে পারি। এবং এখানে আমাদের যে জয়েন্টিং মেথডের যে গ্যাসের যে টর্চটা ব্যবহার করব, এই টর্চটা ব্যবহার করার সময় আমাদেরকে অতিরিক্ত হিট দেওয়া যাবে না বা কম হিটও দেওয়া যাবে না, এবং একদম জয়েন্টের উপরে না ধরে একটু আগে বা পিছে বা অপোজিট সাইড থেকে আমাদেরকে হিটটা দিতে হবে। এই বিষয়গুলি আমাদেরকে সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এবং আমাদের যে সোল্ডারিং রডটা আছে সেটা আমরা কতটুকু পরিমাণে গলাবো, যেমন 1/2 ইঞ্চির ক্ষেত্রে 1/2 ইঞ্চি সোল্ডারিং রডটা দিতে হয় এবং 3/4 ইঞ্চির ক্ষেত্রে 3/4 সোল্ডারিং রডটা দিতে হয়। এই ধরনের সাবধানতাগুলো আমাদেরকে অবশ্যই অবলম্বন করতে হবে। এবং এই জয়েন্ট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা এখানে হাত দিয়ে দেখবো না, কারণ এটা কিন্তু খুব গরম থাকে। এই বিষয়ে আমাদেরকে খুবই সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। এই বিষয়গুলি আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে। এবং আমাদের টর্চ বা প্রোপেন গ্যাস বা আমরা যদি MAPP গ্যাস, যে গ্যাসে আমরা ব্যবহার করব, সেই গ্যাসের যে ব্যবহারের যে নির্দেশিকা আছে, অবশ্যই সতর্কতার সাথে আমরা সেই নির্দেশিকাটা অবলম্বন করব। তাহলে আমরা আজকের এই ক্লাস থেকে কি জানতে পারলাম? আমরা কপার পাইপ সম্বন্ধে জানতে পারলাম, কপার পাইপ কি সে সম্বন্ধে জানতে পারলাম, কপার পাইপের প্রকারভেদ সম্বন্ধে জানতে পারলাম, কপার পাইপ ব্যবহারের সুবিধা সমূহ জানতে পারলাম, কপার পাইপের অসুবিধা সমূহ জানতে পারলাম, এবং কপার পাইপের যে জয়েন্টিং মেথডগুলো আছে, জয়েন্টিং মেথডগুলি সম্বন্ধে আমরা জানতে পারলাম, কপার পাইপের ব্যবহার সম্বন্ধে জানতে পারলাম, এবং আমরা যে সোল্ডারিং কিভাবে করতে হয়, সোল্ডারিং পদ্ধতির মাধ্যমে কিভাবে কপার পাইপ জয়েন করতে হয় সে সম্বন্ধে আমরা জানতে পারলাম। এবং এই কাজে যে সাবধানতাগুলি অবলম্বন করতে হবে সে বিষয়ে আমরা জানতে পারলাম। এ পর্যায়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন। সেখানে আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়াও এখান থেকে যে সাধারণ বেসিক কিছু প্রশ্ন, কপার পাইপ কি, সুবিধা অসুবিধা কি, এই পাইপ যে কোন মেথডটা সবচেয়ে বেশি জনপ্রিয়, কোন মেথডটা বেশি সাশ্রয়ী হয়, কপার সোল্ডারিং এর সময় কি কি বিষয়গুলি লক্ষ্য রাখা উচিত, সোল্ডারিং যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করো, এই ধরনের প্রশ্নগুলি সাধারণত পরীক্ষা বা চাকরি ক্ষেত্রে আসতে পারে। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমি অবশ্যই সমাধানের চেষ্টা করব। আগামী ক্লাসে আমাদের পিভিসি পাইপ সম্বন্ধে আমরা জানবো এবং পিভিসি পাইপের জয়েন্ট পদ্ধতি সম্বন্ধে আমরা জানবো এবং আমাদের এই ব্যবহারিক কাজগুলি করার সময় যে সাবধানতা অবলম্বন করতে হয় এবং হাউসকিপিং যথাযথভাবে হাউসকিপিং করতে হবে। ব্যবহারিক কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমাদেরকে যথাযথভাবে টুলসগুলি গুছিয়ে রাখতে হবে এবং হাউসকিপিং যথাযথভাবে করতে হবে। এবং এই ব্যবহারিক কাজ সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আবারও একটু এখানে পুনরাবৃত্তি করব যে আমাদের বর্তমান সময়ে বাহিরে যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে এবং যে পিপিগুলি নিতে হবে সেই পিপিগুলি যথাযথভাবে অবলম্বন করে আমাদের বাইরে যেতে হবে এবং আমাদের নিজেদের সুরক্ষার জন্য অবশ্যই পিপি ব্যবহার করতে হবে। আমাদের আজকে এই ক্লাসে আমার সাথে থাকার জন্য এবং এই ক্লাসে থাকার জন্য এবং আগামী ক্লাসে পিপিসি পাইপ জয়েন্ট এবং পিপিসি পাইপ সম্বন্ধে আলোচনা হবে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাস আমার এখানেই সমাপ্তি করছি। সকলকে ধন্যবাদ। সকলের সুস্থতা থাকার জন্য দোয়া করছি এবং সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস আমি এখানেই সমাপ্তি করছি এবং সকলকে ধন্যবাদ।